আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কলেজ অ্যাডমিশন ডায়েরি সিজন 2 এর এপিসোড নাম্বার 2 তে। এবং আজকের এপিসোড আমার জন্য খুবই স্পেশাল, কারণ নর্মালি আমরা আমাদের টিচারদেরকে গেস্ট হিসেবে আনি, কখনো আমরা স্টুডেন্টদেরকে গেস্ট হিসেবে আনি, কিন্তু আজকের এপিসোড স্পেশাল কেননা আমরা আমার কোর্স করা একজন স্টুডেন্টকে এখানে নিয়ে আসতে পারছি, যেটা আমার জন্য অনেক প্রাউড, মানে প্রাইডের একটা ব্যাপার। হ্যাঁ, প্রাউড ফিল করতেছি আমি অনেক। তো যাই হোক, সেই গল্প হবে পুরো পুরো এই এপিসোড জুড়ে। আমাদের সাথে থাকবে হচ্ছে আরিয়ান। আরিয়ান, তোমার নাম বলে তুমি নটরডেমে পড়তেছো, কোন গ্রুপে পড়তেছো, এগুলো যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলো। আসসালামু আলাইকুম, আমি সাদমান আসফ আরিয়ান। আমি এখন পড়াশোনা করছি নটরডেমে, আর গ্রুপ 14 আছি আমি। আচ্ছা, গ্রুপ 14। আরিয়ান, ভেরি গুড। আরিয়ান, আমরা তোমার সাথে আজকে আড্ডা দিব। তো তুমি আমাকে একটু বলো যে নটরডেম কলেজ, এনডিসি, জি। এর সম্পর্কে তুমি অ্যাকচুয়ালি কবে জানতে পারলা এবং কবে থেকে তোমার মনে হলো যে নটরডেমে পড়া দরকার বা নটরডেমে পড়া যায় বা নটরডেমে পড়াটা তোমার জীবনের একটা লক্ষ্য, নাকি এরকম কিছু ছিলই না? ছিল অবশ্য, মানে ক্লাস 6-7-এর কথা। আম্মু আব্বু তখন খুব বলতো যে নটরডেম নামে একটা কলেজ আছে, ওটা পড়তে হবে তোমার আর কি। হুম তারপর আস্তে আস্তে যখন বড় হলাম, আশেপাশে ভাইয়ারা ছিল, নটরডেমে চান্স পাইতেছিল, দেখলাম। তারপরে যে 9-10-এ আসার পরে একদিন ধরেন যে আমি গ্রামের বাড়ি যাচ্ছিলাম কুষ্টিয়া, ওইখানে এখন মতিঝিল দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি যে নটরডেম। আম্মু হুম বলে, এটা চিনে রাখো, তোমার হুম। এখানে পড়া লাগবে। তো আচ্ছা আচ্ছা। এভাবেই আসলে জানা। তারপরে আস্তে আস্তে অ্যাডমিশন রেজাল্ট সব ওভারঅল দেখে আমার ইচ্ছা হয়েছিল আর কি। আচ্ছা, তাহলে তোমার বাবা মা তোমাকে ছোটবেলা থেকে ইন্সপায়ার করছে বা বলছে যে এখানে পড়তে হবে, টার্গেট সেট করে দিচ্ছে, তাই না? জি জি। তারপর তুমি বললা যে আন্টি তোমাকে ইন্সপায়ার করছে। তো তারপরে হচ্ছে গিয়ে এসএসসি পরীক্ষা তো দিলা। হ্যাঁ। এসএসসি পরীক্ষা দেওয়ার সময় তো আমাদের আসলে বোর্ড পরীক্ষার একটা টেনশন থাকে, তখন আসলে তার সামনে কি হবে সেটা টেনশন করার সুযোগ কম থাকে। তো এসএসসি পরীক্ষার শেষে কি করলা, মানে তোমার আশেপাশের মানুষজন কি করলো এবং তুমি কি করলা, একটা আমি জানি যে এটা একটা মানে টোটাল একটা প্যাকেজ। লাইক তোমার বন্ধু বান্ধব দেখা যাচ্ছে যে সবাই দল বেঁধে কোচিংয়ে ভর্তি হচ্ছে, আমার সময় এরকম হয়েছে আর কি। অনেকে দেখা যাচ্ছে যে অনেক ভাইয়ের কাছে পড়তেছে, কোচিংয়ে পড়তেছে, পরীক্ষা দিচ্ছে, লটস অফ প্যানিক অ্যান্ড পিনিক, যেটাকে আমরা বলি, ঠিক আছে? তো তোমার ক্ষেত্রে এটা কি ছিল এবং তোমার আশেপাশের মানুষজন তোমাকে মানে কি দেখছো, তুমি কি এরকম ফিল করছো? এসএসসি পরীক্ষার পরে আমার অনেক বন্ধুরা মানে ইন্টারের পড়াশোনা শুরু করে দিছিল। আমি আসলে তেমন কিছু শুরু করি নাই। আমার মানে কাজিনরা আসছিল ঢাকায়, তাই ঈদের আগ পর্যন্ত আমি চিলেই কাটাইছি পুরো আর কি। ঘোরাঘুরি করছো, চিল ঘোরাঘুরি করছো? করছি। আর তেমন পড়াশোনা বলতে আমি 1-2 ঘন্টা খালি এসএসসির বইগুলো একটু নাড়াচাড়, কারণ আমার কলেজ অ্যাডমিশন ছিল অবশ্যই। আমি ভাবছিলাম যে ইন্টার পড়া পড়লে যদি আবার এই পড়াটা ভুলে যায়, হুম। তাই আর ইন্টার পড়া শুরু করা হয় নাই। তারপরে ঈদের পরে মানে আমি কোচিংয়ে ঢুকছিলাম, আম্মু ঢুকাইছিল। তারপরে আমি একটু মানে ক্লাস ক্লাস হইতো তেমন যাইতাম না, মানে হুম ইচ্ছা করতো না, কারণ 3-4 ঘন্টা ক্লাস মানে বহুত কিছু। আর আমার মনে হতো না ইফেক্টিভ ছিল ক্লাসগুলো আর কি। আচ্ছা, তো এখানে একটা কথা বলা জরুরি, সেটা হচ্ছে যে তুমি বললা যে তোমার একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে তুমি কলেজের পড়া পড়বা নাকি কলেজ অ্যাডমিশনের পড়া পড়বা। জি এটা কিন্তু একটা কমন ডিলেমা আর কি জি। মানুষের, যে মানুষ আসলে কনফিউজ থাকে যে আমি কি কলেজের পড়া পড়বো, কলেজের পড়া পড়লে যদি আবার কলেজ অ্যাডমিশন মানে নটরডেম ছুটে যায়, আবার নটরডেমের পড়া পড়লে যদি কলেজের পড়া পিছায় যায়, তো এটা একটা ডিলেমা। তবে আমার কাছে মনে হয় যে কলেজে ভর্তির সময় থেকে আপ টু ইয়োর এইচএসসি বা হোয়াট এভার যত এক্সামস আসবে, ইউ হ্যাভ এনাফ টাইম। তুমি যদি সেই টাইমটাকে ঠিকমতো ইউটিলাইজ করো, তুমি যেখানেই পড়ো না কেন, মানে যে নটরডেমের কথা বলছি, যে কলেজেই পড়ো না কেন, ইউ হ্যাভ এনাফ টাইম টু কমপ্লিট দ্যাট। তো এই যে এসএসসি পরীক্ষা শেষ হলেই হচ্ছে তোমাদের মধ্যে একটা প্রবণতা থাকে ঝাঁপায় পড়ার। এই ঝাঁপায় পড়াটা আমরা আসলে সাজেস্ট করি না। এবং তোমরা খেয়াল করে দেখবে যে আমরাও কিন্তু আসলে কোর্স লঞ্চ করতে চাই না আগে ভাগে, কিন্তু স্টুডেন্টরা মানে পাগল হয়ে যায়, জি বুঝছো? স্টুডেন্টরা মনে করো যে এই যে এখন এইচএসসি 27 আসতেছে, ওরা বল ভাই কোর্স লঞ্চ করেন, ভাই কোর্স লঞ্চ করেন, এইচএসসি 27 একাডেমিক অ্যাডমিশন কোর্স লঞ্চ করেন। মানে এই যে আবেগটা, এই আবেগ কিন্তু আসলে কাজের না, কারণ ও পড়তে বসবে, পড়তে বসে ওর ওর ব্রেইন তো টায়ার্ড, কারণ ও এসএসসি পরীক্ষা দিয়ে আসছে এতদিন। তো এখন আসলে পড়তে বসার কোনো দরকার নাই, তোমরা একটু চিল ঠিল করো, ঘোরার মতো আরিয়ানের মুখ থেকে তো শুনলাই ও চিল ঠিল করেও নটরডেমে চান্স পাইছে পরবর্তীতে। আচ্ছা, তো তুমি হচ্ছে গিয়ে আমাদের কোর্স সম্পর্কে কিভাবে জানলা? কারণ তুমি আমাদের স্টুডেন্ট এবং সেখান থেকে মানে ডাটাবেস থেকে তোমার নাম্বার আমরা পেয়ে কল করছি। সো তুমি আমাদের কোর্স সম্পর্কে কিভাবে জানলা এবং কেন ভর্তি হইলা, এবং ভর্তি হওয়ার পরে তোমার অ্যাকচুয়ালি অনেস্ট রিভিউ কি এই কোর্স সম্পর্কে? আমি আগের থেকে হালস্টাইন ফলো করতাম। হুম তো একদিন আপনারকে দেখলাম, আপনি একটা কোর্স নিয়ে কথা বলছেন। আমি হুম তারপর দেখলাম যে গাইডলাইন কোর্স, হুম মানে এটা আগে শুনি নাই আর কি। হুম হুম এটা শুনে ইন্টারেস্টেড হলাম, তারপরে জয়েন হলাম। তারপরে মানে আমি ভাবছিলাম পড়াশোনার কিছু থাকবে, তেমন হুম তেমন কিছু ছিল না। হুম তাই এটা আরও ভালো লাগছে আর কি। হুম গাইডলাইন একটু দরকার ছিল আর কি, হুম নার্ভাস ছিলাম খুবই। গাইডলাইন দিলেন আপনি, সবগুলো মনোযোগ দিয়ে করছি। পরীক্ষা ছিল কয়েকটা,
ওইগুলা দিছি টুকটাক। 10 সেট এক্সাম হ্যাঁ ছিল 10 সেট এক্সাম, আমি মানে 4টা-5টা দিছিলাম। আচ্ছা। ওইটা দেওয়ার পর অনেক কনফিডেন্স পাইছি আর কি। আর পড়া তেমন লাগে না, এটাই হয়েছে। এটাই বাস্তব, আসলে পড়া কিন্তু তেমন লাগে না। আর আরেকটা ব্যাপার যে আমাদের যে পরীক্ষাগুলো ছিল ওগুলো তোমার কাছে কেমন মনে হচ্ছে, যে সোজা ছিল নাকি খুব কঠিন ছিল? স্ট্যান্ডার্ড বলা যায়। স্ট্যান্ডার্ড বলা যায়। এখানে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক কোচিং সেন্টার, অনেক প্ল্যাটফর্ম কিন্তু নটর ডেমের যে পরীক্ষাগুলো নেয় ওগুলো কিন্তু অনেক কঠিন কোশ্চেন করে, মানে অনেক কঠিন বলতে এইচএসসি লেভেলের জিনিসপাতি দিয়ে দেয়। কারণ কি জানো, এসএসসির পোলাপানকে না আসলে মানে ইমপ্রেস করা সবচেয়ে সহজ, কারণ আমরা সবাই এইচএসসির স্ট্যান্ডার্ড স্টুডেন্ট তো পড়াই। ওখান থেকে ধরো তুমি সমীকরণ পড়তেছো, আমি এইচএসসি থেকে সমীকরণ একটু নলেজ তোমাকে দিয়ে দিলাম, তুমি ইমপ্রেসড হয়ে যাবা। পরীক্ষাগুলো তো সেম জিনিস হয়, দেখা যায় যে কোশ্চেনটা এইচএসসি স্ট্যান্ডার্ড করে দিলে তোমার কাছে মনে হবে যে অনেক কঠিন, বাট আমি তোমাকে বলবো যে দেখো সমীকরণের চ্যাপ্টারটা তুমি পড়ছো, তুমি জিওমেট্রি যে তুমি পড়ছো, তো এখান থেকেই কোর্স তুমি পারো নাই, তো তোমাকে এই ধরনের ভয় দেখাবে মানুষ কঠিন কোশ্চেন করে। বাট কোশ্চেন কিন্তু মোটামুটি আমরা স্ট্যান্ডার্ড করার চেষ্টা করি। তবে একটা জিনিস তুমি বলো না, সেটা আমি বলি, আমার কোর্সের একটা দুর্বলতা ছিল, সেটা হচ্ছে যে আমাদের গত বছরের কোশ্চেনগুলো 100% এনডিসি স্ট্যান্ডার্ড ছিল না। এক সেকেন্ড হচ্ছে কোশ্চেন অনেক ভুল ছিল। তার মনে আছে কিনা, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, এখানে সবাই কারেক্টেড ছিল, এখানে আমরা মাঝে মধ্যে আমরা কমপ্লেন দিতাম, ভাই এটা ভুল, ওটা ভুল, এটার অ্যান্সার কি হবে। বাট এবার আমরা নতুন করে বানাইছি আবার সবকিছু, এবার স্টুডেন্টরা যাতে সমস্যা না হয়, মানে এবার সিজন 2 তো অফকোর্স কিছু ইমপ্রুভমেন্ট। প্রথম কোর্স হিসাবে আমার অনেক ভালো লাগছে, প্রথম কোর্স হিসেবে আমাদের অনেক ভুলভ্রান্তি ছিল। ওকে, তো এবার আসো আমরা কথা বলি হচ্ছে যে তোমার তাহলে তুমি প্রস্তুতি নিলা, তুমি কোচিংয়ে ভর্তি হয়েছো, তেমন ক্লাস করো নাই, আমার এখানে ভর্তি হয়েছো, টুকটা গাইডলাইন দেখছো, পরীক্ষা সবগুলো দেওয়া নেই, বোঝা যাচ্ছে তুমি অনেক চিল মানুষ ছিলা, চিল করছো। তারপরে তো ভাই নটরডেমের সার্কুলার দিল, পরীক্ষার ডেট দিল, তুমি কি সেন্ট জোসেফে পরীক্ষা দিছিলা? জি আমি দিছিলাম। আর নটরডেম সেন্ট জোসেফ তোমার কি আবার একদিনে পড়ছিল নাকি? অনেকের একই দিনে দুটো পরীক্ষা, পরের দিনে বসছিল। হ্যাঁ, অনেকের আবার একই দিন নটরডেম সেন্ট জোসেফ পরীক্ষা পড়ছিল। খুবই মানে কেওটিক একটা সিচুয়েশন ছিল, যেটা কখনো হয় না। আমার কয়েকটা বন্ধুর যে সেম টাইমে পড়ছে, এটা কখনো হয় না। মানে আমি নিজেই আসলে মানে অবাক হয়ে গেছি, বলাবান আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই একই দিনে পরীক্ষা কি করবো। তো এইটার একটা সলিউশন আগে থেকে দিয়ে রাখি এবছর, যেহেতু আমরা এবছর কিছু এক্সপার্ট গত বছরের এক্সপিরিয়েন্স থেকে। সেটা হচ্ছে যে তোমার যদি একই দিনে বা একই সময়ে বা কাছাকাছি সময় নটরডেম এবং সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষার টাইম পড়ে যায়, যদি পড়ে, এটা সাধারণত ওরা অ্যাভয়েড করে, যেহেতু একই ইয়ের প্রতিষ্ঠান তো ওরা অ্যাভয়েড করে। বাট তারপরেও যদি পড়ে যায়, তুমি সিম্পলি যে কোনো একটা কলেজকে ফোন দিবা, দেখবা হেল্পলাইন নাম্বার থাকে আলাদা করে, ইমার্জেন্সি নাম্বার থাকে, ওখানে ফোন দিয়ে বলবা যে স্যার আমার পরীক্ষা অমুক টাইমে, একই টাইমে আমার সেন্ট জোসেফেরও পরীক্ষা, আমি দুই জায়গাতেই পরীক্ষা দিতে চাই, সেজন্য কি করা যেতে পারে। ঠিক আছে, তখন ওনারা তোমাকে ব্যবস্থা করে দিবে, তোমার ওই ওয়েবসাইটের ভেতরেই আলাদা করে ইয়ে দিয়ে দিবে। ওকে, আচ্ছা আমি মনে হয় বেশি কথা বলতেছি, তোমার গল্প শুনতে চাই ভাই। তুমি বলো যে পরীক্ষার দিন কি হলো, সকাল থেকে পরীক্ষার হল থেকে বের হওয়া পর্যন্ত পুরো গল্পটা শেয়ার করো। আচ্ছা আমি আগের দিন থেকে বলি, হ্যাঁ শিওর, আরো ভালো। এই স্টোরিটা যে কাউকে বললে মানে অবাক হয়ে যাবে আর কি আমার স্টোরি। এখন আমি আগের দিন দুপুরে একটু বেশি ঘুমাইছিলাম, তাই আমার রাতে ঘুম চাপতেছিল না। আমি ভাবছিলাম রাত না মানে জায়গায় পরীক্ষা দিয়ে চলে যাব। আমার কাজিন ছিল বাসায়, এখন আমি রাতে ভাবছি যদি না ঘুমাই পরীক্ষা দিয়ে যাই তাহলে তো আরও নার্ভাস হয়ে যাব, তাই একটু মানে ঘুমাই নিছিলাম। ঘুমাই একটাই উঠছি, আমি ভাবছিলাম যে সারাক্ষণ পড়ে তারপর সকালে পরীক্ষা দিয়ে যাবো। তারপর দেখি আমার কাজিন গেম খেলতেছে ফোনে, এখন আমি মানে পড়ার আর মুড নাই, তাই ভাবছি ওর সাথে গেম খেলবো। তারপর ওর সাথে খেলতে খেলতে প্রায় পাবজি খেলতেছিলাম আর কি, 5টা বাজে গেছে। এখন ও চলে যাবে আবার কুষ্টিয়া, ওর বাড়ি কুষ্টিয়ায়, ও চলে গেল, আমাকে গুড লাক বললো, আমি গেলাম। তারপরে খালি নামাজটা করছি ফজরের, 1 কাপ কফি, আর পরীক্ষা দিয়ে চলে গেছি, এটাই বাস। হ্যাঁ। আচ্ছা, তো তোমার বাসা কোথায় এমনিতে? আমার বাসা মিরপুর 2-এ, 60 ফিট, ঢাকার মধ্যেই, তো তোমার জন্য একটু সুবিধা হয়েছে আর কি। তো তারপর পরীক্ষা দিতে গেলা, পরীক্ষার ওখানে কি দেখলা, মানে কলেজের কি সিচুয়েশন? মানে যে লাইনটা দেখছি, মানে অনেক আগের থেকেই লাইনটা শুরু হয়েছে গেট, কলেজ গেট পর্যন্ত, মানে এত বড় লাইন, আমি কি বলবো। আর আমার মাথা কাজ করতেছে না, মানে এমনি ঘুমায় নাই, আরো বলা যায় চিলেই ছিলাম, তেমন প্যারা নাই। প্রায় পল্টন পর্যন্ত চলে যায়। জি জি জি, ওইদিকে নয়া পুরোনো পল্টন পর্যন্ত লাইন চলে যায়। তারপরে আমি প্রায় ধরেন যে অনেক বেশি মানে দূরে ছিলাম লাইনের, মানে ঘুম আসতেছিল তখন আর কি, লাইনে দাঁড়াই। এই করতে করতে গেলাম পরীক্ষার হলে, বন্ধুদের দেখলাম ওরা বের হচ্ছে পরীক্ষা দিয়ে। আমার মনে পরীক্ষা ছিল 8:30টার সময়, আমার ছিল গাঙ্গুলি ভবনে দোতলায় আর কি। তো দোতলায় পরীক্ষাটা দিলাম, মানে ঢুকলাম মাথা নিচু করে গেছি, মানে আমি আবার খুব ভয় ছিল সাইলেন্ট এক্সপেলের, এটা শুনছি বড় ভাইদের থেকে। যাই পরীক্ষাটা দিলাম, তারপরে তেমন কিছু হয় নাই, কয়েকটা কমন পড়ছিল, কমনগুলা দিছি আগে। তারপর যেগুলা ছিল উপস্থিত বুদ্ধি দিয়ে দেওয়া লাগছে বেশিরভাগ আর কি, আর কেমন কমন পড়ে নাই। এই পরীক্ষা দিয়ে শেষ, মানে আমি খুশি ছিলাম যে নটরডেমে অন্তত পরীক্ষাটা দিতে পারছি আর কি,
আচ্ছা, তো তোমার পরীক্ষার প্রশ্নের মান বন্টন কি তোমার মনে আছে? কয়টা শর্ট কোশ্চেন ছিল, কয়টা কি ছিল? আমার 40টা খালি এক কথায় উত্তর, মানে এটাই ছিল আর কি। এটাই ছিল। এটাই ছিল। আচ্ছা, আর কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসছিল? ম্যাথ আসছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, বায়োলজি থেকে বায়োলজি আসছে? থেকে 2টা বায়োলজি থেকে আসছিল। আসছে। আচ্ছা, আর এই যে মানে এগুলো সবই শর্ট কোয়েশ্চেন অ্যান্সার ছিল, জি, জি। তাই না? মানে এক কথায় লেখার মতো উত্তর। আচ্ছা, আর তোমাদের কি কোনো মানে এই শর্ট কোয়েশ্চেনের মধ্যে কি ধরো ফিজিক্স থেকে সব কি ম্যাথমেটিক্যাল টাইপ আসছে নাকি কনসেপ্ট বেস আসছে? কনসেপ্ট একটা দুইটা আসছিল, আর কয়েকটা খুবই আনকমন, মানে আমি যাই দেখছি ফার্স্ট, হুম 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 তারপরে দেখি আবার বাসায় এসে ম্যাথ মিলছিল আমার, মানে আমি বুঝলাম যে উপস্থিত বুদ্ধি আর কি, হুম হুম হুম। মানে সব কমন পড়বে না অবশ্যই। আচ্ছা, আর সময় কতক্ষণ ছিল? সময়টা 1 ঘন্টা 1 মনে ঘন্টা হয়। 40 মিনিট এমনই। আচ্ছা, তো তারপরে হচ্ছে গিয়ে তুমি তো পরীক্ষা দিলা, পরীক্ষা তোমাদের তো কোনো ভাইভা ছিল না, তাই না, না? আমাদের ভাইবা ছিল না। আচ্ছা, তো ভাইভা ছিল না, তারপরে হচ্ছে গিয়ে পরীক্ষা থেকে যে বের হইলা, বের হয়ে মনে করো যে কি দেখলা, সবাই কি বলতেছে যে কমন পড়ছে খুব, নাকি হচ্ছে সবাই টেনশনে ছিল, কি কি ছিল তোমার অনেকেই- সেটের অবস্থা? অনেকে টেনশনে ছিল, অনেকে আমি কনফিউজ ছিলাম, এমনি ঘুমায় না রাতে। আমি পরীক্ষাটা দিছি আমার মতো, আর বের হয়ে গেছে এই। আর আচ্ছা। দেখছি সবাই বলা বলি করতেছে এর কমন আসছে, ওর কমন আসছে এই। তারপরে একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, রাজু কে ছিল, ওর সাথে হাঁটতে হাঁটতে বেরোলাম গল্প করতে করতে, তেমন কোনো প্যারা হয় নাই। হুম। এর বাইরে বাবা দাঁড়ায় ছিল, ওনাকে বললাম যে, বললো যে কি, উনি বলছিল আবার যে না পারলে ছেড়ে আসতে, হুম। ভাবছিল কাট মানে Negative মানে marking। নেগেটিভ মার্কিং থাকতে পারে। তো আমি ওইটা করি নাই, আমি সবগুলাই ভুলে অ্যান্সার দিয়ে আসছিলাম আর কি, আচ্ছা। না পারেও। তো এটার জন্য একটু বকা খাইছিলাম, তারপরে বাসায় চলে আসছি। আচ্ছা, নাইস। তো তারপরে তো হচ্ছে গিয়ে রেজাল্টের জন্য ওয়েট করলাম। রেজাল্ট খুব বেশি দেরি হয় না মনে হয় নটরডেমে, তাই না? না, না, মানে তেমন- খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে হ্যাঁ, দেয়। তাহলে তো রেজাল্টের দিন তোমার মানে তোমার কি অনুভূতি ছিল? মানে তোমার কি ভয় লাগতেছিল, নাকি তুমি তখনও চিল ছিলা, নাকি বাসার মানুষের কি অবস্থা ছিল? বাসায় তো জানে না কখন রেজাল্ট দিবে। হুম আমাদের 2টা ডেট বলছিল, এই 2 দিনের মধ্যে দিত। ফার্স্টের দিনই দিছে, আমি ভাবছিলাম পরের দিন দিবে, কারণ অনেক লেট হয়েছিল, বিকালের দিকে প্রায় দিছে। আচ্ছা। তো আমার এসএসসি রেজাল্ট তেমন ভালো না আর কি, হুম একটু কম মার্ক, 1136 টাইপের। তাই আমার কলেজ নিয়ে অনেক টেনশন ছিল, তাই আমি পরীক্ষাটা দিছিলাম। এখন রেজাল্ট দেওয়ার আগ মুহূর্তে মানে ঘটনাটা খুবই আর কি, আমি মানে ভাবতেছিলাম মানে কোন কলেজে যাব, লিস্টও করে রাখছিলাম সকালবেলা, আজকে যে আবেদন করব। হুম হুম হুম। তখন ভাবছিলাম নটরডেমে তো আজকে রেজাল্ট দিবে, আমি ভাবছিলাম যে লিস্টের হয়তো ডান দিকে আমার রোল থাকবে, এটা ভাবছিলাম আর কি। দেখি তার 10 মিনিট পরে রেজাল্ট দিছে, রোলটা ঠিক ডানেই আছে আর কি। আচ্ছা আচ্ছা আমি আম্মুকে বললাম, সবাই খুশি এই। তার মানে আমার আর আবেদন করা লাগে নাই কলেজের জন্য আর কি। আচ্ছা, নাইস। তো তোমার নটরডেম হয়ে গেছে যে, তো এটা একটা ব্যাপার যেটা হচ্ছে অনেকে চিন্তা করে যে ভাইয়া তাহলে নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ কি আমরা সরকারি কলেজের আবেদনের মধ্যে দিব কিনা, ওখানে দেওয়ার কোনো সুযোগই নাই। এই 3টা কলেজ যখন অপশনই নাই, তো তুমি এটা ওর বেলায় যেমনটা হয়েছে যে রেজাল্টের দিন ওর তখন অ্যাপ্লাই করার সুযোগ ছিল, বাট আমাদের সময় যেটা হয়েছিল যে রেজাল্টের আগেই অ্যাপ্লাই ডেট শেষ হয়ে যাচ্ছিল, ওই জন্য আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়েছিল আমার বেলায়। তো তখন আসলে ওইটা নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ বাদে তোমার যে টপ 10 চয়েসেস বা টপ 5 চয়েসেস সেগুলো তুমি তোমার ওই অনুযায়ী দিবা আর কি। ওকে, হ্যাঁ, আর কিছু বলবা? না আচ্ছা, তো ওর গল্প মোটামুটি শেষ। তো এখন আমি তোমাকে জিজ্ঞেস করি যে এই যে তুমি নটরডেমে ভর্তি হইলা, নটরডেমে ভর্তি হওয়ার পরে তো এখন তো প্রায় 1 বছর চলে গেছে, তাই না? ফার্স্ট ইয়ার ফাইনাল মনে হয় সামনে নিব। জি জি 20 আচ্ছা, তারিখ তো থেকে। এই যে তুমি একটা একটা কি বলে কল্পনা থাকে না মানুষের, যে নটরডেম কলেজ এমন হবে, অমন হবে, এরকম থাকবে, নটরডেম কলেজে পড়লে এগুলো এগুলো হবে আমার সাথে, বা এগুলো থাকবে না। ওভারঅল তোমার কল্পনা কেমন ছিল, আর বাস্তবতা কেমন, বা নটরডেম কলেজে পড়ে তুমি অনেস্টলি কেমন ফিল করতেছো সেটা একটু আমাদেরকে বলো। মানে ফিল তো অনেক ভালো করতেছি, নটরডেম যেহেতু আমার মানে স্বপ্নের কলেজ ছিল বলা যায়। তো গেছি, সব স্যারদের সাথে দেখা হয়েছে, অনেকগুলা স্যারের চিনতাম আগে থেকেই, যেমন আচ্ছা। রেজা স্যার ছিল, তো নয়ন স্যারের নাম শুনছিলাম, হুম। এই স্যারগুলো ছিল, আর বাকি ছিল। আর ল্যাব নিয়ে খুবই মানে আশা ছিল, হুম। ল্যাব অনেক ভালো হবে, কিন্তু ল্যাব আসলে রিয়ালিটি হলো খুবই প্যারা আর কি, খুবই হেক্টিক। খুবই ঠিক আর কি। কালকেও আমি বাসায় আসি 5:30টায় আর কি। কালকে ল্যাব ছিল বায়োলজি আর আইসিডি ছিল, 4:30টায় শেষ হয়েছে, বাসায় আসতে আসে 5:30। এনটিসি ল্যাব খুবই হেক্টিক, ফিজিক্স ল্যাব তো মিলেই না, তোমাদেরকে মিলে, আমাদের সময় তো মিলতো না ভাই। না, মেকআপ খাইছি প্রায় 2 বার এবার। আচ্ছা, না, আমি আবার মেকআপ খাই না, আমরা চালাক করতাম, বুঝছো? আমি হচ্ছে আগে থেকে জেনে রাখতাম যে অ্যান্সার কি হবে, তো রিভার্স মানে আমি ক্যালকুলেশন করে হাবিজাবি করতাম আর কি। আমি ক্যালকুলেশনের কারণে মেকআপ খাই নাই, মেকআপ খাইছি যে ওই যে বইয়ে যেটা থাকতো হুম। আলাদা করে আরেকটা সারণী বানাইতে হতো, হুম। 2বার মনে বানায় নাই, 2বারই মেকআপ খাই গেছি। আচ্ছা আচ্ছা। আর বায়োলজি ল্যাবে কি অবস্থা তোমাদের? জুওলজি ল্যাব হচ্ছে কি? হ্যাঁ হচ্ছে কালকেই। হাড় গোড় চিনাইছে, হাড্ডি ঠাড্ডি চিনাইছে? হ্যাঁ হ্যাঁ চিনাইছি। আচ্ছা, আমাদের হাড্ডি ল্যাব আমার জন্য নাইট মেয়ার ছিল, বুঝছো? মানে আমি আমি আলাদাই করতে পারতাম না, ঠিক আছে? মানে এই যে কি কি আমার নাম ভুলে গেছি, স্ক্যাপুলা, এটা সেটা, মানে সারা দেখবা যে ধরে ধরে বলে দিবে, বুঝছো, যে এটা অমুক জায়গার হাড্ডি, এটা এই হাড্ডি, এটার নাম, এটার ক্যারেক্টারিস্টিকই।
আমি আলাদাই করতে পারতাম না, মানে লাকিলি আমার সময় কোভিড চলে আসছে এবং আমার জি। বায়োলজি ল্যাব ফাইনাল দেওয়া লাগেনি। ও, ফাইনালে কিন্তু এগুলো জিজ্ঞেস করে, জি। তোমাকে র্যান্ডম হাড্ডি ধরাই দিবে, ধরাই দিয়ে জিজ্ঞেস করবে গিয়ে। তো নটরডেমের ল্যাব লাইফ একই সাথে যেমন অনেক হেকটিক, তেমনি এটা অনেক ফান। কারণ ফান এই অর্থে, মানে ওর কাছে এখন ফান লাগবে না, আমার কাছে এখন ফান লাগতেছে। কারণ হচ্ছে তুমি যখন ভার্সিটি লাইফে যাবা তখন দেখবা যে এই কাছাকাছি টাইপের ল্যাব তোমাকে করতে হচ্ছে, এবং তখন তুমি বুঝবা যে ভাই তুই হচ্ছে বস। ভার্সিটিতে গিয়ে নটরডেমিয়ান যারা থাকে ওরা ল্যাবে অটোমেটিক্যালি এক্সপার্ট হয়ে যায়, অটোমেটিক্যালি। কারণ এই যে মনে করো রাফ শিট বানানো, টেবিল বানানো, কেমনে করতে হবে, কেমনে মিলাইতে হবে, ঠিক আছে, এই টেকনিকগুলোর এনডিসি পোলাপান বেস্ট, এনডিসি হলিক্রস বেস্ট। এবং আরও কিছু কলেজ আছে, ভিগানিসি টিগানিসি, ওদের অনেক ভালো ল্যাব হয়। মানে ভালো ল্যাব লাইফ খুব ইম্পর্টেন্ট। এটা কলেজ চয়েস দেওয়ার সময় খেয়াল রাখবা যে যেখানে ল্যাব হয়, যেখানে ল্যাবের প্যারা দেয়, সেই কলেজে ভর্তি হবা। কারণ তোমার প্যারা যাবে 2 বছর, বাট সামনের দিনগুলো অনেক আরাম হবে। কারণ আফটার অল ইঞ্জিনিয়ারিংয়ে যাও বা মেডিকেলে যাও, ইভেন ভার্সিটিতে গেলেও কিছু কিছু ক্ষেত্রে ধরো কেমিস্ট্রি নিয়ে যদি পড়ো, ফিজিক্স নিয়ে যদি পড়ো, তোমার প্রচুর ল্যাব করা লাগবে। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। ওকে, তো আর লাস্ট একটা কোয়েশ্চেন তোমার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে এবছর যারা পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা মাত্র শেষ হয়েছে, যখন এখন হচ্ছে আর কি, যখন এই এপিসোড পাবলিশ হবে তখন শেষ। তুমি ওদের উদ্দেশ্যে কি বলবা, যে কি করা উচিত আর কি করা উচিত না, ডুজ অ্যান্ড ডোন্টস? আসলে আমি যা দেখছি পরীক্ষার পরে, আমার কয়েকটা বন্ধু মানে পুরো হার্ডকোর পড়াশোনা এনডিসির জন্য, তার সাথে ইন্টার লাইফের পড়াশোনাও যোগ করছে। তো অনেকের হয় নাই আর কি, আনফরচুনেটলি হয় নাই। বায়োলজি ধরেন যে অনেক ছোট ছোট ইনফরমেশনও তারা মুখস্থ করতো, এটা আর কি আমার মানে আমি করি নাই আর কি। আচ্ছা, আমি খুবই মানে 1-2 ঘন্টা করে পড়তাম খালি এনডিসির জন্য, আর বাকি সময় চিল আর কি, আর কিছু না, এটাই। আর মানে এসএসসি 25-কে বলবো যে পরীক্ষার পরে যে টাইমটুকু থাকে 3 মাস, ওদের হয়তো একটু কম হবে, শিওর না। তো এই 3 মাস আসলে ফুল পড়াশোনা করে ওয়েস্ট করার দরকার নাই, কারণ এই 3 মাসের পরে তোমার এইচএসসি লাইফ শুরু, যেটা আমি এখন বুঝতেছি আর কি খুবই কঠিন। তো এনজয় করো, আর হালকা একটু টাচে থাকবা বইয়ের, এটাই। ও যে কথাটা বলছে, তোমরা যারা কোর্স কিনবা বা কোর্সের ডেমো ক্লাস দেখবা, ফার্স্ট কথাটাই সেই কথা, একদম লেকচার 1-এর প্রথম কথাটাই হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কিপ ইন টাচ উইথ বুকস। জাস্ট বইয়ের সাথে তুমি ইন টাচ থাকো। হ্যাঁ, আমরা 2 ধরনের পোলাপান আমি সবচেয়ে বেশি সংখ্যক দেখছি। 1 নম্বর পোলাপান হচ্ছে যারা পড়ে কাঁপায় দেয়, এত পড়ে ভাই, মানে ও এখন এত পড়তেছে, তাহলে ও ভার্সিটি অ্যাডমিশনে গিয়ে কী করবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। আরেক ধরনের পোলাপান আমি দেখছি যে কিচ্ছু পড়ে না, কিচ্ছু পড়ে না মানে কিচ্ছু পড়ে না, তুমি তো কিছু পড়ছো, ওরা কিচ্ছু পড়ে না, একদমই টাচ থাকে না। তো যেটা হয় যে মানুষের স্বাভাবিক ইয়ে তো হচ্ছে ভুলে যাওয়া, তোরা ভুলে যায়, ও যেটা এসএসসিতে যেটা লিখে আসছে ওটাও ভুলে গেছে। তাহলে এনডিসির কোশ্চেন তো এর থেকে আরেকটু কনসেপচুয়াল, আরেকটু স্ট্যান্ডার্ড, আরেকটু তোমাকে ডিপে জিজ্ঞেস করবে ওরা, কারণ ওরা তো এসএসসি মার্ক যদি বিশ্বাস করতোই তাহলে তো ওখান থেকেই ভর্তি করে, ওরা বিশ্বাস করে না, ওরা তোমাকে আবার জাজ করতে যাচ্ছে। তো তোমাকে কিপ ইন টাচ থাকতে হবে, তার সাথে স্কিল ডেভেলপ করো, চিল করো, যা ইচ্ছে তাই করো, বাট প্রতিদিন একটা সময় অন্তত 1 ঘন্টা হলো অ্যাটলিস্ট জাস্ট একটু বসো, একটু উল্টাও, একটু দেখো, ঠিক আছে? আর বাকি গাইডলাইন তো কোর্স তোমার পেয়ে যাচ্ছ। আর তোমার জন্য লাস্ট একটা রাউন্ড আছে আমাদের, এই রাউন্ডটার নাম আমরা দিছি হচ্ছে গিয়ে মিথ অর ফ্যাক্ট, ঠিক আছে? অর্থাৎ তোমাকে আমি নটরডেম সম্পর্কে 5টা তথ্য বলবো, তুমি আমাকে ট্রু ফলসের মতো করে বলবো, মিথ নাকি ফ্যাক্ট, গুজব নাকি সত্য কথা, ঠিক আছে? ওকে, কোয়েশ্চেন নাম্বার 1, নটরডেম কলেজের প্রশ্ন খুবই কঠিন। ফ্যাক্ট। ফ্যাক্ট, ওকে। নটরডেম কলেজের ল্যাব লাইফ খুবই আরাম। এটা তো মিথ 100%। আচ্ছা, নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় শুধু টপাররাই ভালো রেজাল্ট করে। আমি আসলে টপার ছিলাম না, তো আমি বলবো মিথ। মিথ। নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান এক্সপার্ট হতে হয়। সাধারণ জ্ঞান একটাও আসে না আমাদের আর কি, আসে নাই, সো মিথ। মিথ, ওকে। আর লাস্ট কোশ্চেন হচ্ছে গিয়ে এনডিসিতে ভর্তি করার জন্য কোচিং করা আবশ্যক। একদমই না, এটাও মিথ। মিথ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আরিয়ান, তুমি আমাদেরকে সময় দিছো, অনেক কষ্ট করে আসছো মিরপুর থেকে। আমি তোমার প্রতি কৃতজ্ঞ, আই এম গ্রেটফুল, এবং খুবই ভালো লাগছে তোমার সাথে আলাপ করে। এবং যখন অ্যাকচুয়ালি কোনো স্টুডেন্ট বলে যে ভাই আপনার কোর্স আমি করছিলাম, এবং আমি জানি যে আসলে আমি এটা সবসময় বলি যে আমার কোর্স, ও চান্স পাইছে মানে আমার কোর্স করার জন্য চান্স পাইছে তা না, ও নিজের যোগ্যতাই চান্স পাইছে ভাই, ঠিক আছে? এখন আমার কোর্স না করলেও হয়তো ও চান্স পাইতো, বাট আমি জাস্ট ওকে একটু পুশ করার ট্রাই করছি। এই যে ও বুঝতে পারছে যে বেশি পড়ালেখা করা লাগবে না, এগুলো আমি আমার কোর্সে বলছি। এখন ও হয়তো এমনি হয়তো পড়ালেখা করতো না, চিল মানুষ, বাট তারপর আমার দায়িত্ব বলা, এই জন্য আমি বলছি, আমি আমার গাইডলাইন দিছি, প্রোভাইড করছি। আমি পরীক্ষা দিচ্ছি 10টাও, পরীক্ষা দেয়ই নেই 10টাও, 3টা পরীক্ষা দিচ্ছি, তাই না? সো আই এম নট টেকিং এনি ক্রেডিট। অনেকে ভাববে যে যারা চান্স পায় তাদেরকে আনতেছে, সবগুলা না। ভাই আমি একটা কথা বলতে চাই আর কি, মানে পড়াশোনার চেয়ে আমার গাইডলাইনটা যেটা দরকার ছিল এটা আপনার থেকে পাইছি।
আপনার গাইডলাইনটার জন্য মানে যে কনফিডেন্সটা গেইন করছিলাম ওটা বলার ভাষা নেই আর কি। আচ্ছা, আসলে থ্যাংক অনেক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটাই আসলে আমাদের উদ্দেশ্য এই কোর্সের, এবং আমরা চেষ্টা করি আর কি এই গাইডলাইনটা দেওয়ার। সো এই বছরও তোমরা যারা ভর্তি হবা, তুমি আমার কোর্সে ভর্তি হও না হও, এই ট্রিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু নোট ডাউন করে রাখো, কাজে লাগবে। ধরো একজন ডেমিয়ান এখানে এসে বলতেছে, এবং সবসময় আমরা যে আমার কোর্সে চান্স মানুষ আসবো তা না, ভাই 2জন ডেমিয়ান আর কি। হ্যাঁ, তো টোটাল 6টা এপিসোড আমাদের। এর মধ্যে আমরা 2টা এপিসোডে হচ্ছে মাত্র যারা চান্স পায় তাদের, আমার কোর্স করে চান্স পেয়েছে তাদেরকে আনতেছি, 2টা এপিসোড র্যান্ডম এন্ডিসিয়ানকে আনতেছি, আর 2টা এপিসোড টিচারদেরকে আনতেছি। সো সবার মতামত তোমরা জানতে পারবা, সবগুলো এপিসোড দেখো, লিঙ্ক প্লেলিস্ট সব কিছু দেওয়া থাকবে কমেন্ট বক্সে, আর কোর্সের লিঙ্কও দেওয়া থাকবে। আশা করি তোমার সাথে আবারও দেখা হবে আরিয়ান, ইনশাআল্লাহ। এবং তোমার সামনে বড় একটা অ্যাডমিশন পরীক্ষা কিন্তু আছে, এইচএসসি পরীক্ষা আছে, তারপরে বড় অ্যাডমিশন আছে। সেই অ্যাডমিশনের জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ তুমি ধন্যবাদ। ঢাবি, বুয়েট, রুয়েট, মেডিকেল, যেটাই তোমার টার্গেট, তোমার টার্গেট কি এখনো জানো না? হোয়াট এভার দ্য টার্গেট ইজ, যেখানেই দাও না কেন, ইনশাআল্লাহ তারপরে আবার আমরা পডকাস্ট। আমার টার্গেট, হ্যাঁ। ও আচ্ছা শুনি না ভাই, মানে আমার টার্গেট বলতে পারেন ইঞ্জিনিয়ারিং, অথবা আমার ঢাবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ওইটা খুব ভালো লাগে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, সো অল দ্য বেস্ট ফর দ্যাট। তোমার জন্য অনেক দোয়া, ভালোবাসা, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, সো আল্লাহ হাফেজ। এই ছিল আজকের এপিসোড, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, টাটা।